আমরা কেমিক্যাল বন্ডিং পড়ছিলাম, বুঝতে পেরেছ? কেমিক্যাল বন্ডিংয়ে আমাদের আলোচনার বিষয় ছিল হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কাকে বলে, কি কি কন্ডিশনে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ড কাকে বলে, কি কি কন্ডিশনে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, কত ধরনের হাইড্রোজেন বন্ড আছে, এসব সম্পর্কে আমরা পড়েছি। এবং গত ক্লাসের একদম শেষের দিকে এসে হাইড্রোজেন বন্ডের কি প্রভাব কোনো পদার্থের ভৌত ধর্মের ওপর, যে সেটা কি পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে। এমনিতে হাইড্রোজেন বন্ড খুব দুর্বল, কিন্তু কোনো পদার্থের ভৌত ধর্মের ক্ষেত্রে এর একটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর একটা বিরাট ভূমিকা আছে। যেমন আমরা একদিন দেখাচ্ছিলাম যে জল তরল কিন্তু H2S গ্যাস, HF তরল কিন্তু HCl গ্যাস। আপাত দৃষ্টিতে হালকা, জল H2S এর চাইতে হালকা, জলের মলিকুল H2S এর চাইতে হালকা, কিন্তু হাইড্রোজেন বন্ডের কারণে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের কারণে H2O মলিকুলগুলো অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে, ফলে তারা ভলিউমে ছোট হয়, মাস পার ইউনিট ভলিউম অনেক বেশি হয়, ডেনসিটি বেশি হওয়ার জন্য এটা লিকুইড। ইন্ডিভিজুয়ালি H2S অনেক ভারী, কিন্তু H2S এ কোনো হাইড্রোজেন বন্ড হয় না। হাইড্রোজেন বন্ড যদি না হয় তাহলে H2S মলিকুলগুলো আলাদা আলাদা থাকে, সেপারেটলি থাকলে তার ভলিউম অনেক বেড়ে যায়, মাস পার ইউনিট ভলিউম এটা অনেক কমে যায়, বুঝতে পারছো? সেজন্য ডেনসিটি কম, সেজন্য এটা হচ্ছে গ্যাস। তো সেই রকমেরই আমরা আরো দু একটা ধর্ম আলোচনা করব, ভৌত ধর্ম। যেমন দেখো, এরকম কোশ্চেন করে, অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল এটা ভোলাটাইল। অর্থোনাইট্রোফেনল এটা ভোলাটাইল, উদ্দায়ী। But para-nitrophenol is not. Para-nitrophenol volatile নয়। এটা এক্সপ্লেন করতে হবে, এটা কেন অর্থোনাইট্রোফেনল ভোলাটাইল, কেন ভোলাটাইল? বুঝতে পারছো, ভোলাটাইল মানে হচ্ছে খুব দ্রুত ভেপারাইজ করে যায়, খুব দ্রুত ভেপারাইজ করে যায়। কর্পূর, ভোলাটাইল, ক্যাম্পো, সলিড থেকে একদম গ্যাসীয় অবস্থায় পৌঁছে যায়। কিন্তু প্যারানাইট্রোফেনল সেটা হয় না। তার কারণ হচ্ছে যে অর্থোনাইট্রোফেনলের অণুতে আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড দেখতে পাই। OH গ্রুপ আর NO2 গ্রুপ কাছাকাছি আছে, তাহলে OH গ্রুপের হাইড্রোজেন এবং NO2 গ্রুপের অক্সিজেনের মধ্যে অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড দেখা যায়। এখানে কোন রকম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয় না, যেটা হয় সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, অন্ত আণবিক ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এখানে কোন রকম আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনই দেখা যায় না, ইন্টারমলিকুলার। তার ফলে কি মলিকুলগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে থাকে, সেপারেট, একটা আর একটার থেকে আলাদা। প্যারানাইট্রোফেনলে কি হয় জানো, এ কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে না। কেন করতে পারে না জানো? এই গ্রুপ দুটো পরস্পরের থেকে দূরে অবস্থান করে। প্যারানাইট্রোফেনলে OH গ্রুপ আর NO2 গ্রুপ পরস্পর থেকে দূরে অবস্থান করে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করতে গেলে কাছাকাছি থাকতে হতো,
কিন্তু এরা যথেষ্ট দূরে থাকে, তাই এখানে কোনো রকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয় না, কিন্তু যেটা হয় সেটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। যেটা হয় সেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্টারমলিকুলার H বন্ড, ইন্টারমলিকুলার H বন্ড, ঠিক আছে। তার ফলে অণুগুলোর মধ্যে আকর্ষণ খুব তীব্র। প্যারানাইট্রোফেনলের মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি। এরকম দুটো তো হয় না, আরো অনেক হাজার হাজার অণুর মধ্যে হয়। অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে, বাংলায় বলি সংগুণিত অবস্থায় থাকে। অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি হয়। আকর্ষণ বল বেশি হলে কি হবে, এদের পৃথক করতেও বেশি শক্তি লাগবে, সেই জন্য এদের বয়লিং পয়েন্ট বেশি, কেন শর্ট করে ভেপারাইজ করতে চায় না। কিন্তু অর্থোনাইট্রোফেনলে কি হবে, এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হওয়ার কারণে মলিকুলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন, একটার সাথে আর একটার কোনো রকম আকর্ষণ বল কাজ করে না, সেই জন্য এরা দ্রুত ভেপারাইজ করে যায়। সেই জন্য এরা হচ্ছে ভোলাটাইল, এরা হচ্ছে নন ভোলাটাইল। বুঝেছ? তো এটা স্ফুটনাঙ্কের উপর একটা প্রভাব। এই ধরনের আরো প্রশ্ন আসছে। আমি ছবি আঁকতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে গেলে সবসময় ছবি আঁকতে হবে। ধরো এরকম কোশ্চেন দিল, এক্সপ্লেন হয়, কি এক্সপ্লেন করব? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড ব্র্যাকেটে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড ব্র্যাকেটে স্যালিসাইলিক অ্যাসিড, ব্র্যাকেটে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, সলিবল insoluble in water, insoluble in water, but para-hydroxy benzoic acid is soluble in water, অর্থাৎ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এটা জলে দিলে গলে না। কিরকম দেখতে? এই হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, ওয়াটার insoluble, জলে অদ্রাব্য। প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড
প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড soluble in water. জলে দ্রাব্য কেন হয় দেখো, অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের যে মলিকুল সেখানে OH গ্রুপ আর COOH গ্রুপ এরা কাছাকাছি আছে, তাহলে OH গ্রুপের হাইড্রোজেনের সঙ্গে COOH গ্রুপের অক্সিজেনের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হচ্ছে। OH গ্রুপের হাইড্রোজেনের সাথে COOH গ্রুপের অক্সিজেনের কি হচ্ছে, অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধনী হচ্ছে। তুমি যদি অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে জলের মধ্যে দাও, এই জলের সঙ্গে কোনো হাইড্রোজেন বন্ধনই করতে পারবে না, কারণ নিজেরাই যেটুকু হাইড্রোজেন বন্ধনী করার সুযোগ ছিল সেটা নিজেরাই করে রেখে দিয়েছে। তাহলে এখানে গঠিত হচ্ছে কি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকুলার অন্ত আণবিক, ইন্ট্রামলিকুলার H বন্ড। প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডে OH আর COOH গ্রুপগুলো একদম উল্টো দিকে আছে, ফলে এখানে কোনো রকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয় না, কোনো রকম অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধনী এখানে তৈরি হয় না। তা এখানে যদি জলে দিই, এ কিন্তু জলের অণুর সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, OH গ্রুপ দিয়েও পারে, COOH গ্রুপ দিয়েও পারে। যেহেতু নিজেরা হাইড্রোজেন বন্ড করতে পারে না, তাই একে জলে দেওয়া মাত্র এই জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে। তো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করলে কি হবে, জলের সাথে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে, আকর্ষণ বল, যেটাকে আমরা অ্যাডহেসিভ ফোর্স বলি। তার প্রভাবে প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের মলিকুলগুলো একটা আরেকটার থেকে বিচ্ছিন্ন হবে এবং ওয়াটার সলিবল হবে, জলে দ্রাব্য হবে, একটা আরেকটার থেকে পৃথক হয়ে গিয়ে জলে দ্রাব্য হবে। বুঝতে পারছো কথাটা? আর এখানে যেহেতু হাইড্রোজেন বন্ড জলের সাথে করতে পারবে না, কেন পারবে না, না নিজেরাই হাইড্রোজেন বন্ধনী করে রেখে দিয়েছে, তাই একে জলে দিলে এ আর হাইড্রোজেন বন্ড করতে পারবে না, তাই জলের অণুর সাথে এর কোনো আকর্ষণ বল তৈরি হবে না। আকর্ষণ বল তৈরি না হলে ও ওয়াটার সলিবল হবে না। বোঝা যাচ্ছে? এরকম করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কোথাও ওয়াটার সলিবিলিটিতে, কোথাও বয়লিং পয়েন্টের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে রেখেছে। আরো দু একটা উদাহরণ দাও দেখি। এরকম প্রশ্ন করতে পারে, এক্সপ্লেন হয়। boiling point of ethyl alcohol. Ethyl alcohol এর boiling point of ethyl alcohol is greater than dimethyl ether. এটা ব্যাখ্যা করতে দিন। ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট ডাইমিথাইল ইথারের চাইতে বেশি। এই হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই হচ্ছে ডাইমিথাইল ইথার।
এটা ডাইমিথাইল ইথার, এটা ইথাইল অ্যালকোহল। কার বয়লিং পয়েন্ট বেশি বলা হচ্ছে? ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি, সেই কথা বলা হচ্ছে ডাইমিথাইল ইথারের থেকে। এখন ইথাইল অ্যালকোহলের অণুতে তুমি OH বন্ড পাবে, পোলার OH বন্ড। OH বন্ড কিন্তু খুব স্ট্রং পোলার বন্ড, কারণ অক্সিজেন হাইড্রোজেনে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি। ডাইমিথাইল ইথারে পোলার বন্ড আছে, CH বন্ড পোলার, অক্সিজেন কার্বন বন্ড পোলার, সুতরাং পোলার বন্ড নেই তা আমরা বলতে পারবো না, কিন্তু সেই বন্ডের পোলারিটি এমন কিছু বেশি নয়, CH বন্ডের পোলারিটি এত কিছু বেশি নয় যে তাই দিয়ে সে হাইড্রোজেন বন্ড করতে পারে। তার ফলটা কি হয়? ইথাইল অ্যালকোহলের অণুতে শক্তিশালী পোলার OH বন্ড থাকার জন্য এরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করে এবং অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। আমরা বাংলায় বলি সংগুণিত অবস্থায় আছে। আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনী গঠনের মাধ্যমে পরস্পর সংগুণিত অবস্থায় আছে। এরকম করে অনেকগুলো ইথাইল অ্যালকোহল মলিকুল পরস্পর হাইড্রোজেন বন্ধনীর দ্বারা যুক্ত হয়। হাইড্রোজেন বন্ধনী আমি আগের দিনই বলেছি ডটেড লাইন দিয়ে লেখা হয়। তার ফলটা কি হয়? তার ফলটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের যে মলিকুল তাদের পারস্পরিক আকর্ষণ বল অনেক বেশি, কিন্তু ডাইমিথাইল ইথারে এই ধরনের কোনো হাইড্রোজেন বন্ডই তৈরি হয় না। হাইড্রোজেন বন্ড তৈরি না হলে কি হবে? ডাইমিথাইল ইথারের মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম থাকবে, তাই ইথাইল অ্যালকোহলের অণুগুলোতে আকর্ষণ বল বেশি বলে এদের সেপারেট করতেও বেশি এনার্জি লাগে। তাই ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট ডাইমিথাইল ইথারের চাইতে বেশি হয়। এটাও হাইড্রোজেন বন্ডের প্রভাব, বুঝতে পেরেছ? আবার একই রকম প্রশ্ন দেখো, এটা মুছে দিলাম। বয়লিং পয়েন্ট অফ, এই কোশ্চেনটাই দেখো, বয়লিং পয়েন্ট অফ ফর্মিক অ্যাসিড boiling point of formic acid is greater than ethyl alcohol. ফর্মিক অ্যাসিডের তুলনায় ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কম। এর আগে তুলনা করলাম কি? ইথাইল অ্যালকোহলের সাথে ডাইমিথাইল ইথার। এবার তুলনা করছি কি? ফর্মিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহল। আগের কোশ্চেনে দেখালাম যে ইথাইল অ্যালকোহল তার বয়লিং পয়েন্ট ডাইমিথাইল ইথারের চাইতে বেশি, আর এই কোশ্চেনে আমরা দেখাতে যাচ্ছি কি ফর্মিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট ইথাইল অ্যালকোহলের চাইতে বেশি। তাহলে আমরা যদি বয়লিং পয়েন্টের অর্ডার বলি, ডিক্রিজিং অর্ডার অফ বয়লিং পয়েন্ট, আমি ব্যাখ্যা করছি অবশ্যই, তার আগে এটা একটু লিখি, ডিক্রিজিং অর্ডার অফ বয়লিং পয়েন্ট। Decreasing order of boiling point. Decreasing order of boiling point এ ফর্মিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি, গ্রেটার দেন, তারপর ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট greater than dimethyl ether. ফর্মিক অ্যাসিড তার বয়লিং পয়েন্ট ইথাইল অ্যালকোহলের চেয়ে বেশি, ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট ডাইমিথাইল ইথারের চাইতে বেশি। তো যাই হোক, আমরা এখন এই অংশটুকু আলোচনা করি যে ফর্মিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট কেন ইথাইল অ্যালকোহলের চাইতে বেশি হয়।
ফর্মিক অ্যাসিডের গঠনটা খেয়াল করো। এই হচ্ছে ফর্মিক অ্যাসিড। এখানে পোলার OH বন্ড আছে। পাশাপাশি ইথাইল অ্যালকোহলকে রাখো। এখানেও দেখো পোলার OH বন্ড আছে। ইথাইল অ্যালকোহলের অণুতেও পোলার OH বন্ড আছে, ফর্মিক অ্যাসিডের অণুতেও পোলার OH বন্ড আছে। তাহলে দুটোতেই হাইড্রোজেন বন্ড হয়। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দুটোতেই হয়, ফর্মিক অ্যাসিডেও হয়, ইথাইল অ্যালকোহলেও হয়। কিন্তু ফর্মিক অ্যাসিডে দেখো OH বন্ডের সাথে একটা CO গ্রুপ যুক্ত আছে, আর ইথাইল অ্যালকোহলে OH বন্ডের সাথে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে। এবার CO গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। তা CO গ্রুপ যদি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে নেয়, এটা যদি এই ইলেকট্রনগুলোকে টেনে নেয়, তাহলে অক্সিজেনটা ডেফিসিয়েন্ট হয়ে পড়বে এবং সে তখন হাইড্রোজেনের বন্ড থেকে আরো বেশি বেশি করে ইলেকট্রন টানবে নিজের দিকে। তাহলে এই OH বন্ডের পোলারিটি বেড়ে গেল। ইথাইল অ্যালকোহলে উল্টো ঘটনা। ইথাইল গ্রুপ ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন দিয়ে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ঠেললে অক্সিজেনের এদিক থেকে ইলেকট্রনও টানে, কিন্তু টানার চাহিদাটা একটু হলেও কমে। তাহলে ফর্মিক অ্যাসিডে CO গ্রুপের উপস্থিতির জন্য, ডিউ টু দি প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং CO গ্রুপ, OH বন্ডের পোলারিটি ইথাইল অ্যালকোহলে ওই পোলারিটির চাইতে, ওই পোলারিটির তুলনাতে অনেক বেশি হয়। বুঝতে পারছো কথাটা? ফর্মিক অ্যাসিডের OH বন্ডের পোলারিটির তুলনায় ইথাইল অ্যালকোহলে OH বন্ডের পোলারিটি কমে যায়। এটা CO গ্রুপ এই কাজটা করে। ফলে ফর্মিক অ্যাসিডও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করে, ইথাইল অ্যালকোহলও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করে। কিন্তু ফর্মিক অ্যাসিডের তৈরি করা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডগুলোর স্ট্রেংথ অনেক বেশি হয় ইথাইল অ্যালকোহলের চাইতে। যত OH বন্ডের পোলারিটি বাড়বে তত বন্ড স্ট্রেংথ বাড়বে। এখন ইথাইল অ্যালকোহলের OH বন্ডের পোলারিটি তুলনায় কম, তাই ইথাইল অ্যালকোহলের মলিকুল দ্বারা তৈরি করা OH হাইড্রোজেন বন্ডের শক্তিও তুলনাতে কম। আরো একটা ব্যাপার আছে, ফর্মিক অ্যাসিড এত শক্তিশালী হাইড্রোজেন বন্ড করে জানো, যেটা ডাইমার হিসাবে থেকে যায়। মানে দুটো ফর্মিক অ্যাসিডের মলিকুল এমনভাবে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে যে এদেরকে সেপারেট করাটাই খুব কঠিন হয়ে পড়ে। মলিকুলার ওয়েট বের করতে গেলে ডবল বেরিয়ে যায়। ফর্মিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 46, 92 বেরোয়। কেন বেরোয়? কারণ মলিকুলগুলো পরস্পরের সাথে জোড়া বেঁধে ডাইমার তৈরি করে রেখেছে। ফলে এই আকর্ষণ বলটাও খুব বেশি। তাই ফর্মিক অ্যাসিডের অণুগুলোকে আলাদা করতে গেলে বাস্তবিক ইথাইল অ্যালকোহলের মলিকুলের তুলনায় অনেক বেশি শক্তি দিতে হয়। তাই দুজনেই হাইড্রোজেন বন্ড করলেও ফর্মিক অ্যাসিডের বয়লিং পয়েন্টটা ইথাইল অ্যালকোহলের তুলনাতে অনেক বেশি হয়। আর একটা কোশ্চেন আছে, এগুলো সব তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডে ফেরত এসেছে। প্রথম দুটো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড থেকে করেছিলাম, এখন আবার ফেরত আসা গেছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডে। Explain why KHF2
is formed, KHF2 তৈরি হয়। But KHCl2 does not. KHF2 এই লবণ তৈরি হয়, KHCl2 এই লবণটা তৈরি করা যায় না। এই কোশ্চেনটার উত্তর আমি একাধিক দিক থেকে দিতে পারি। কিরকম দেখায় তোমাদের? ধরো HF, হাইড্রোজেন এবং ফ্লোরিন, তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তো যথেষ্টই, প্লাস ফ্লোরিন আকারে খুব ছোট। পাল্টা হাইড্রোজেন আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু তত বেশি নয়, এবং ক্লোরিন আকারে তুলনাতে বড়। তাই HF মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়। কিরকম হাইড্রোজেন বন্ড? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এটা তৈরি করতে পারে, ক্যান ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। কিন্তু এখানে এটা cannot form intermolecular H bond। HF এমন ভাবে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, একটু আগে আমি ফর্মিক অ্যাসিডের ডাইমারের কথা বলছিলাম, HF-এও সেটা ঘটতে পারে। HF মলিকুলগুলো ডাইমার অবস্থাতে থাকতে পারে। HF2 আমরা বলি। এরকম ডাইমার অবস্থায় থাকতে পারে বলে, যদিও HF এর মলিকুলের মধ্যে একটাই মাত্র রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, একটি মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, কিন্তু HF দ্বিক্ষারীয় অ্যাসিডের মতো আচরণ করে, যেহেতু ও হাইড্রোজেন বন্ড তৈরি করে ডাইমার অবস্থায় থাকে। এবং দ্বিক্ষারীয় অ্যাসিডের মতো আচরণ করে বলে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম KOH এর সাথে বিক্রিয়া করলাম, প্রথম ধাপে একটা রিপ্লেসড হলো KHF2 প্লাস জল, পরের ধাপে আর একটা রিপ্লেসড হলো 2KF প্লাস ওয়াটার। এই যে মাঝের ধাপে KHF2 পটাশিয়াম হাইড্রোজেন ফ্লোরাইড একটা অ্যাসিড লবণ, এটা আমরা পেলাম অ্যাসিড সল্ট। তাহলে অ্যাসিড সল্টটা পেলাম কেন? কারণ HF ডাইমার তৈরি করে থাকতে পারে বলে। HF কি করে ডাইমার তৈরি করে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে বলে। HCl এ সেটা হয় না, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয় না, HCl ডাইমার তৈরি করে না। সেজন্য HCl এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট যদি HCl এ KOH দাও, তাহলে ডাইরেক্ট প্রশম লবণ পাবে KCl প্লাস H2, কোনো অ্যাসিড সল্ট পাবে না। এইটা একটা উত্তর হতে পারে। HF মলিকুলগুলো ডাইমার হিসাবে থাকে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরির মাধ্যমে। আর একভাবে তুমি প্রশ্নটা সমাধান করতে পারো। কিরকম ভাবে বলি? ধরো HF এর একটা সলিউশন নিয়েছো, নিয়ে তার মধ্যে KF দিয়েছো। HF সলিউশনের মধ্যে তুমি কি দিয়েছো? KF। এবার KF সে ভেঙে K প্লাস আর F মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে ছিল কি? HF সলিউশন, HF দ্রবণ, তার মধ্যে তুমি যোগ করলে কি? KF যোগ করলে। তুমি পেলে কি? F মাইনাস। এবার এই যে HF মলিকুল, সে F মাইনাস আয়নের ফ্লোরিনের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে।
করে H2 মাইনাস আয়ন তৈরি করে। F মাইনাস আয়ন, তার সাথে HF কি করলো, এসে হাইড্রোজেন বন্ড তৈরি করলো। কিরকম হাইড্রোজেন বন্ড? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করার মধ্যে দিয়ে H2 মাইনাস আয়ন তৈরি হলো। সে তখন K প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে KHF2 এরকম লবণ তৈরি করতে পারে। যেহেতু HCl এ কোনো হাইড্রোজেন বন্ডই হয় না, তাই HCl এ এই সম্ভাবনাটা নাই। বোঝা যাচ্ছে কথাটা? সেইখান থেকে পরিষ্কার হচ্ছে যে KHF2 আমরা তৈরি করতে পারলেও KHCl2 আমরা কখনো তৈরি করতে পারি না। আজকে এই ক্লাসে এই পর্যন্তই হলো। এখনো কেমিক্যাল বন্ডিং এর কিছু পড়া বাকি থেকে গেল, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেটা নিয়ে এগোবো।